শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। হয়রানিমূলক মামলা প্রত্যাহার, নিম্নতম মজুরি আগামী 10 অক্টোবরের মধ্যে কার্যকর করা সহ 18 দফা দাবি মেনে আগামীকাল থেকে নির্বিঘ্নে চলবে সব শিল্প কারখানা। সচিবালয়ে শ্রমিক মালিকদের সাথে বৈঠক শেষে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 18 দফা দাবি পূরণে মালিক এবং শ্রমিকদের সমঝোতা হয়েছে। এই সমঝোতা লঙ্ঘন করে কেউ বিশৃঙ্খলা করলে তাদেরকেই দায়ী করা হবে, নেওয়া হবে আইনি ব্যবস্থা। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, 50টি দাবির মধ্যে ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, দীর্ঘমেয়াদী দাবিও মেনে নেওয়া হবে। বিজিএমইএ এর সভাপতির খন্দকার রফিকুল ইসলাম বলেন, সমস্যা থাকলে শ্রমিকরা মালিকদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, কিন্তু আর যেন ভাঙচুরের ঘটনা না ঘটে। আগামীকাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোন রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয়, সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। লোক দেখানো কার্যক্রমের মাধ্যমে মশার বিস্তার রোধ সম্ভব নয়। হাত পা গুটিয়ে বসে না থেকে সংশ্লিষ্টদের মাঠে নামতে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। সকালে পুরান ঢাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান উপদেষ্টা। ডেঙ্গুর ভয়াবহতা রোধে 12টি টিম গঠন করা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। দীর্ঘদিন ধরেই অযত্নে আর অবহেলায় আরমানিটোলার নবাব সিরাজউদ্দৌলা পার্ক। তবে মঙ্গলবার ভোর থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ স্থানীয় সরকার উপদেষ্টার উপস্থিতিতে এ পার্কেই চলবে মশক নিধন কার্যক্রম। 11:15 পৌঁছান উপদেষ্টা AF হাসান আরিফ। ঘুরে দেখেন সিরাজউদ্দৌলা পার্ক ও আশেপাশের এলাকা, মতবিনিময় করেন স্থানীয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। এ সময় লোক দেখানো পদক্ষেপ নিয়েছিল স্পষ্ট অসন্তোষ। ঝাড়ুর ধরন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটু আগে ঝাড়ু দেওয়া হয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে দেশবাসীর প্রতি পরামর্শ দেন তিনি। 6 জন যদি মারা যায় তাহলে একজন হয়তো ঢাকার অথবা একজনও ঢাকা সিটির না, বাইরের থেকে বেশিরভাগই পেশেন্টগুলো ক্রিটিক্যাল অবস্থায় আসছে। তো এই জায়গায় পৌঁছবার আগ পর্যন্ত বাসার একটা দায়িত্ব যে প্রথম দিনে জ্বর হলেই যেন তাকে বাচ্চাকে যেই হোক তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়, ডেঙ্গু ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা হয়। শুধু এক পক্ষের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান উপদেষ্টা। কাউন্সিলর সাহেবরা আছেন, ওনাদেরকেও আমি আজকে বললাম যে আপনারা শুধু অফিসে যাবেন আর বাসায় থাকবেন তাহলে তো হবে না। আপনার দায়িত্ব তো হচ্ছে সিভিক অ্যামেনিটিস যেটাকে বলে, মানুষের যে প্রয়োজনগুলো সেগুলো আপনারা দেখবেন, পরিষ্কার রাখা, পরিবেশ ভালো রাখা ইত্যাদি ইত্যাদি। 2024 সালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রায় 1 বছর আগে থেকেই সতর্কবার্তা দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু মাঠ পর্যায়ে সক্রিয় ছিল না 2 সিটি কর্পোরেশন। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষ 12টি টিম গঠন করেছে, যার মাঝে 7টি টিম কাজ করবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে। বাকি টিমগুলো ঢাকার বাইরের বিভিন্ন জেলা অনুসারে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কাজ চালিয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। কক্সবাজারের টুলাহাজারার সংঘবদ্ধ ডাকাত চক্রের হামলায় খবরে সেখানে ছুটে যান নির্জন। ডাকাতদের ধাওয়া দিয়ে স্থানীয়দের উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি এই সেনা কর্মকর্তার। জেলা প্রশাসক নিয়োগে ঘুষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবকে দেয়া ক্যাশ চেক আর চিরকুটগুলো হাতে এসেছে যমুনা টেলিভিশনের। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক চাল ব্যবসায়ী। উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বিষয়টি আগে জানা ছিল না। দুপুরের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আকলাকুস সাফার রিপোর্টে বিস্তারিত।
পদ্মা ব্যাংকের লক্ষ্মীবাজার উপশাখা থেকে দেয়া একটি চেক, টাকার পরিমাণ 3 কোটি। চেকদাতা মির্জা সোবেদ আলী নামে এক ব্যবসায়ী। চেকটি পাওয়া যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের রুম থেকে। চেকের সাথে পাওয়া যায় চেকদাতার এনআইডির ফটোকপি সহ ডিসি নিয়োগ সংশ্লিষ্ট কিছু কাগজপত্র এবং চিরকুট। চিরকুটের যে হাতের লেখা, এটি ওই যুগ্ম সচিব ডক্টর জিয়ার, এবং এখানে যে 5 জনের নাম আছে এবং তাদের যে চয়েস দেওয়া আছে বিভিন্ন জেলার, তাদের মধ্য থেকে 2 জনকে দেখা যাচ্ছে তারা রংপুর এবং নওগাঁর জেলা প্রশাসকও হয়েছেন। উদ্ধার করা আরেকটি চিরকুটে ডিসি নিয়োগের ভাইবা দেওয়া প্রার্থীদের সংখ্যা লেখা, যে হাতের লেখা আরেক যুগ্ম সচিব আলী আজমের। ডিসির ফিটলিস্ট তৈরি করতে মোট 582 প্রার্থীকে এসএসবির কাছে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের মধ্যে 470 জন কর্মকর্তা উপস্থিত হন, বাকি 52 জন ভাইবা দিতে যাননি। বিষয়টি জানাজানির পর চেকদাতা মির্জা সোবেদ আলীকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কথা হয় উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে। তিনি বলেন, না, আমি সুনির্দিষ্ট কিছু জানি না। প্রক্রিয়া জড়িত ছিল না। প্রক্রিয়া জড়িত ছিল যে 5 জন সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি নেতৃত্বে 5 জন সেক্রেটারির একটা বোর্ড। জি, প্রক্রিয়া জড়িত ছিল না। অভিযোগ দিয়ে আসে আমাকে পাঠাতে পারেন, আমি অভিযোগের বিষয়ে জানতে চাই নওগাঁর ওই জেলা প্রশাসকের কাছে। তিনি বলেন, যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনকে দেখেননি কখনো। এই অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তিনি। স্যারকে আমি ফিজিক্যালি কোনো দেখিওনি। সো এই ধরনের কোনো কন্ট্যাক্ট করে কোনো পদায়ন নেওয়া, এটা আমাদের রেওয়াজে নাই, সংস্কৃতিতে নাই। অনেকেই চাচ্ছে যে আমরা যারা জেলা প্রশাসক হিসাবে 51টি জেলায় একটা দীর্ঘ পরীক্ষার মাধ্যমে পদায়িত হয়েছি, আমরা যাতে মেন্টাল স্ট্রেস নিয়ে এই কাজগুলো করতে না পারি, সেই একটা অসৎ উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আর আলী আজমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। আজ অফিসেও যাননি তারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আজই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা। বাংলাদেশ সময় রাত 9টা নাগাদ হবে 15 মিনিটের এই বৈঠক। এতে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও সুসম্পর্ক গড়ে উঠবে মনে করছেন সফর সঙ্গী ও বিশ্লেষকরা। তাদের মতে বহু কাঙ্ক্ষিত জিএসপি সুবিধার বিষয়টিও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের আগেই ব্যাপক আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সরকারের দায়িত্বে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। সবকিছু ছাপিয়ে জো বাইডেন আর ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলমের মতে আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়টিও। এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেটার ব্যাপারে কোনো আলাপ হবে কিনা সেগুলি আমরা জানি না, কিন্তু আমাদের অনেক কিছু পাবার আছে, অনেক রকমের দাবি আছে, এবং ভারতের সাথে বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। ৫ আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। প্রফেসর ইউনূস যে এই অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেটা নিঃসন্দেহে। স্বৈরাচারকে এইভাবে সরানো যায়, এটা কিন্তু একটা দৃষ্টান্ত, এবং এই দৃষ্টান্ত থেকে শুধু আমেরিকা না, সারা পৃথিবী আমার মনে হয় দেখতে চাইবে। এবং আজকে আমি যখন গেলাম তখন অনেকে দেখলাম, কৌতূহলটা সাংঘাতিক। বিশ্বের অন্যতম ক্ষমতাধর যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে একটি সুরাহা আসবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্টকে দেশে পাঠাতে পারবো, এতে আমাদের অর্থনৈতিক সাশ্রয় বেড়ে যাবে। এবারের সম্মেলন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিশ্ব নেতাদের কাছ থেকে ইতিবাচক মনোভাব এবং জোরালো সমর্থন আদায়ের একটি মোক্ষম সুযোগ বলেও মনে করেন তারা। তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, এবং সেই যুক্তরাষ্ট্রের বাজারটি নিয়ে নানা রকম সন্দেহ, শঙ্কা এবং নানা রকম সমস্যা তৈরি হয়েছিল বিগত বছরগুলোতে। জো বাইডেনের সাথে বৈঠকে সেই সমস্যাগুলো কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজার নতুন এক দিগন্তর উন্মোচন করবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজের টুইটার থেকে এই বৈঠক বিষয়ে একটি বার্তা পোস্ট করেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ে এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দুপক্ষ সম্মত হয়েছে। সীমাবদ্ধতা এবং বাধা সত্ত্বেও যুব সমাজ এবং বৃহৎ জনসংখ্যার মাধ্যমে পরিবর্তিত হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের সামিট অব দি ফিউচার অনুষ্ঠানে রাখা বক্তব্যে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং বৈশ্বিক কাঠামোগুলোকে আয়ের সমতা এবং বৈষম্য মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ রাখার আহ্বান জানান। বলেন, প্রান্তিক জনগণ এবং জলবায়ু সংকটাপন্ন দেশগুলোর জন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি 4টি বিষয়ে বক্তব্য রাখেন। বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য জলবায়ু সংকট মোকাবেলা এবং টেকসই উন্নয়ন। সেটি বাস্তবায়নে নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করা হবে। এরপরই কৃষি খাতের উন্নয়নে পানির মূল্যের উপর গুরুত্ব দেন তিনি। এ ব্যাপারে জাতিসংঘ এবং অঙ্গ সংগঠনগুলোকে সহায়তার জন্য এগিয়ে আসার কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্র কমাতে হবে ন্যূনতম ঝুঁকি, অর্থ ও সক্ষমতার সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন তিনি। উল্লেখ করেন, জেন জি এবং জেনারেশন এক্স ক্রমাগত তাদের জীবন এবং প্রত্যাশার সাথে জাতিসংঘের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলছে। While wealth abounds to finance almost all the global needs, even though developing countries are ready to pay for the solutions, we see very little money moves to critical developmental issues such as climate adaptation, securing future of water for farmers, etc. বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের মধ্যেই আজ নিউ ইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশন। স্বাভাবিকভাবেই এবারের সম্মেলনের আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য উত্তেজনা। এরই মধ্যে সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনে উঠে এসেছে গাজায় ইসরায়েলের আগ্রাসন ইস্যুটি। এছাড়া গুরুত্ব পাবে ইউক্রেন, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংঘাত। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিয়েছে ফিলিস্তিন মিশন। চলতি বছর মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে এর পক্ষে ভোট দিয়েছিল 143টি দেশ। এবারের অধিবেশনেই ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ সম্পর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছে 124টি দেশ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন সারা বিশ্বের নেতারা। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই ভবিষ্যতের লক্ষ্যে একটি চুক্তি অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিউ ইয়র্কে সাধারণ পরিষদের 2 দিন ব্যাপী সামিট অব ফিউচারে ভোটাভুটি ছাড়াই গৃহীত হয় প্যাক্ট ফর ফিউচার। প্রায় 9 মাস ধরে আলাপ আলোচনার পর প্রস্তুত করা হয় সমঝোতা চুক্তিটি। এদিকে বিশেষ মাইলফলক আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দীর্ঘদিন ধরেই এই চুক্তির জন্য তাগিদ দিয়ে আসছিলেন গুতেরেস। এর আওতায় রয়েছে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল সহযোগিতা, মানবাধিকার ও লৈঙ্গিক সমতার মতো বিষয়গুলো। গুতেরেস বলেন, বিশ্বের ক্রমশ বিভক্ত দেশগুলোকে একত্রিত করা ও টেকসই সহযোগিতা নিশ্চিতে এই চুক্তি। ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর আগ্রাসনে ভয়াবহ রক্তক্ষয়ী দিন দেখল লেবানন। টানা বোমা হামলায় 24 ঘন্টায় প্রাণহানি 550-র বেশি, আহতের সংখ্যা 2000 ছুঁই। একযোগে বোমাবর্ষণ চলছে দক্ষিণ ও পূর্বাঞ্চলে। ইসরায়েলের দাবি 1300 হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। সোমবার স্থানীয় সময় ভোর 6:30টায় শুরু হয় তীব্র হামলা। বিরতিহীন বোমাবর্ষণ হয় সিডন, মারজাউন, জেদিন সহ দক্ষিণের বিভিন্ন এলাকায়। টার্গেট করা হয় পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালির বালবেক, হারমেল। হামলার শিকার হয় রাজধানী বৈরুতও। আতঙ্কে দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে পালাচ্ছে বাসিন্দারা। হাসপাতালগুলোয় আহতদের ভিড়। বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি, হিজবুল্লাহ নির্মূলে অব্যাহত থাকবে অভিযান। এদিকে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি ভূখণ্ডে 2 শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি।
আবারও পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইরান, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরকোচি। তিনি বলেন, অপরপক্ষ প্রস্তুত থাকলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করবে তেহরান। চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার কথা ইরানের। অধিবেশনে অন্যান্য দেশের কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাতে পরমাণু চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা করা হবে বলেও জানান আরাকচি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই আলোচনায় বাধার সম্মুখীন হতে পারে ইরান, মন্তব্য মধ্যস্থতাকারী দেশগুলোর। ডাকাতদের ছুরিকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। কক্সবাজারের ডুলাহাজারায় সংঘবদ্ধ ডাকাত চক্রের হামলার খবরে সেখানে ছুটে যায় নির্জন। ডাকাতদের ধাওয়া দিয়ে স্থানীয়দের উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি এই সেনা কর্মকর্তার। মধ্যরাতে কক্সবাজারের ডুলাহাজারায় মাইজপাড়া গ্রামে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত চক্র। কারো গোয়ালের গরু, কারো বা কেড়ে নেয় ঘরের সব মালামাল। তাদের অনেকগুলো উন্নত প্রজাতির গরু ছিল। এই গরুগুলো ডাকাতি করার জন্যই মূলত তারা গাড়ি সহ আসছিল। বুকবাড়ি কি দিকে লারানো সগনে দেখি কলিয়ারিন তো দুজন দিকে আর তিনজন ভাগ বরফ দিকে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের নেতৃত্বে সেনা সদস্যরা। এক পর্যায়ে ডাকাতদের ধাওয়া করে সেনারা। এ সময় লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করে ডাকাত দল। গুরুতর আহত হন নির্জন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই সেনা কর্মকর্তা। তবে পালানোর সময় ধরা পড়ে ডাকাত দলের 3 সদস্য। উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি বন্দুক সহ 6 রাউন্ড গুলি। ডাকাত একটা কেন থেকে দৌড়ে যাচ্ছে, ধরার পরে এরা নিয়ে বাটুলাদেরা গাড়ি যেটা আনছিল এরা গাড়ির সহ ড্রাইভার সহ ওদের ধরে দিয়েছি। এদিকে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ছুটে আসছেন স্বজনরা, অঝরে কাঁদছেন মা বোন। আমার ছেলে কইলো যে কোর্সে যাচ্ছি, আমার জন্য দোয়া কইলো। আমি খেয়েছি এইটুকু, আর কোনো কথা না। আম্মু আর আপু আমি যাচ্ছি, তোমরা আমাকে 2-3 ঘন্টার মধ্যে হয়তো বা পাবা না, তোমরা ফোন দিও না, আমি সেফ জায়গায় যাই তোমাদেরকে সবার আগে ফোন দিয়ে জানাবো। তো আজকে তোর ফোন আসে নাই, সকালবেলা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খাগড়াছড়ির 9 মাইল এলাকায় অপহরণের চেষ্টার সময় 3 পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খাগড়াছড়ি দীঘিনালায় মধ্যবর্তী 9 মাইল নামক স্থান থেকে 3 জনকে অপহরণের চেষ্টা করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর টহল দল। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহৃতদের রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। উদ্ধারকৃতদেরকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাজারে পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 1 অক্টোবর থেকে সুপার শপে আর বাজারে 1 নভেম্বর থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। বললেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চলবে। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে সভায় উপদেষ্টা এসব কথা জানান। আইনে নিষিদ্ধ হলেও চলছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার। কাঁচা মাছ, মাংস, সবজি বহনে চাহিদা থাকায় বন্ধ নেই উৎপাদনও। বিকল্প জিনিসটা পর্যাপ্ত পরিমাণে না আসা পর্যন্ত এই পলিথিন রোধ করা যাবে না। কি করবো, পরিস্থিতির শিকারে বলে নিচ্ছি। নেট ব্যাগে দিলাম, নেট ব্যাগে রক্ত পড়বে, গাড়ির ময়লা হবে। একবার ঘুরাতে বন্ধ হইলে, কারখানাতে বন্ধ হইলে আমরা পামুও না, লমুও না। বাজার ঘাটে পলিথিন হলো মেন জিনিস। আপনি কাগজের যে ঠোঙ্গার কথা বলে, এই ঠোঙ্গায় তো মাল দিলে ভিজা ভরে দেবো। যদি একটা বলি দেই আর একটা যদি না দিতে চাই, আমার সাথে তর্ক লাগে। এবার সেই পলিথিন ব্যাগ বন্ধে ধারাবাহিক স্কিম ঘোষণা করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পদক্ষেপটি কিভাবে কার্যকর করা সম্ভব সে বিষয়ে ব্যবসায়ীদের সাথে করেন মতবিনিময়। বললেন, পলিথিনের বিকল্প হবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা
সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এইগুলো নিয়ে বিকল্প নেই। এই তর্ক শুরু করার আমাদের আসলে কোনো সুযোগ নেই। উপদেষ্টা জানান 1 নভেম্বর থেকে পলিথিনের উৎপাদন বন্ধে চলবে কঠোর অভিযান। বহু বছর বলা হয়েছে, তার বিরুদ্ধে ক্রমাগত অভিযান চলেছে, কিন্তু সেই অভিযান ফলপ্রসূ হয়নি। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান জানি ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। জানান কনজুমার পণ্যে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের ক্ষেত্রেও ভাবা হচ্ছে বিকল্প। পাউরুটির প্যাকেট কিনবেন না তো বলি নাই, কিনে যেই প্যাকেটে আনবেন সেই প্যাকেটটা পলিথিনের হতে পারবে না, সেটা বলছি। আমি বললে এই মুহূর্তে তো পাউরুটি আর চানাচুর ওরা অন্য প্যাকেজিংয়ে যেতে পারছে না, সেখানে আমরা ডিজাইনে পরিবর্তন আনবো, টিস্যু ব্যাগে ডিজাইনে পরিবর্তন আনা। উপদেষ্টা আরও বলেন উজানের দেশ থেকে প্রচুর প্লাস্টিক ও পলিথিন আমাদের নদী ও সমুদ্রে, সেসব বন্ধে আন্তদেশীয় উদ্যোগ গ্রহণের চিন্তাও করা হচ্ছে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেওয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন 17,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি, তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেওয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবেন বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেওয়া হবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে ইউরোপ দেশগুলোকেও এর আওতাভুক্ত করা হবে। উপদেষ্টা বলেন আগামী 2-3 মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেওয়া যাবে। নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণে কাজ চলছে। জানান আন্দোলনের সমর্থন করে বিক্ষোভকারী 57 প্রবাসী দেশে ফেরত এসেছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। উপদেষ্টা আরও জানান প্রবাসীদের 12টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স আনা যারা, তাদের সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কি করা যায়। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দ্র দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন উপদেষ্টা। এ সময় ডক্টর সালেউদ্দিন বলেন সরকার নিজস্ব উদ্যোগে অর্থনীতি এগিয়ে নিতে চায়। উল্লেখ করেন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী সংস্থা IMF, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা হবে। অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কারা কি সাহায্য দেখবে এটা কোঅর্ডিনেট করে IMF কে আমার স্পেসিফিক বলে ওদের কি কি দরকার সাহায্য, আমার ইসে আছে, অন্যান্য এমবেসি আছে, অন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, ADB আছে, তাদের কি লাগবে। অতএব আমরা ডুপ্লিকেশন না করে, মানে কোন রকম না করে, আমরা একযোগে যেন সবাই যেন একসাথে এফোর্ট করতে পারে। হয়তো 2-3টা সংস্থা একই কাজ করবে, কিন্তু রিসোর্স লাগবে বেশি, অতএব সেটা নিয়ে আলাদা। আন্দোলন পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে, তাই দেশের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সংস্কারের তাগিদ অর্থনীতিবিদদের। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অর্থনীতির বিনির্মাণ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আলোচকরা বলেন অর্থনৈতিক বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রধান একটি কারণ ছিল। দীর্ঘ সময় মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা অর্থনৈতিক চাপে ছিলেন। তারা বলেন গত 1.5 দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে, অথচ অর্থনীতিবিদরা নানা পরামর্শ তুলে ধরলেও তাদের পরামর্শ না নিয়ে নানাভাবে সমালোচনা করা হয়। তারা বলেন গত 15 বছরে সব থেকে কম অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে, অথচ এই খাতে সব থেকে বেশি বরাদ্দ দেওয়া উচিত ছিল। এছাড়া বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি কমাতে জবাবদিহিতা বাড়াতে হবে বলেও জানান তারা। সাধারণ মানুষরা ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের আসার পেছনে একটা বড় কারণ হলো যে গত 2 বছরে নাভিশ্বাস হয়ে গেছে। শুধু
মানে লো ইনকাম পিপল না, লোয়ার মিডল ইনকাম পিপল পারচেজিং পাওয়ার তাদের একটা বড় ধরনের সেখানে একটা অবনমন হয়েছে এবং সেটার জন্য তারা বেরিয়ে এসে কীভাবে এটাকে ইররিভার্সিবল করা যায় সেই জিনিসটা কিন্তু চিন্তা করার একটা সময় আসছে। রাজধানীর শাহবাগ থানায় গত ৯ আগস্ট দায়ের হওয়া হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 4 দিনের রিমান্ড এবং তেজগাঁও শেরেবাংলা নগর থানার আরও 2টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সকালে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এসব মামলায় তাদের গ্রেফতার দেখানোর পাশাপাশি 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকিদের গ্রেফতার দেখিয়ে পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। চরম আতঙ্কে ভুক্তভোগী শিক্ষার্থী। প্রশাসনের লিখিত অভিযোগের পর ওই শিক্ষার্থীকে অস্থায়ীভাবে হলে রাখার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তির সুযোগ পেয়ে মাত্র 4 দিন আগে নগরীর একটি মেসে ওঠেন মোহাম্মদ রকি। মেসে থাকা অবস্থায় র্যাগিংয়ের অভিযোগ তুলেছেন তিনি। তার অভিযোগ, সোমবার রাতে ক্লাস শেষে মেসে ফেরার পর রাতে মার্কেটিং বিভাগের একদল শিক্ষার্থী তাকে একটি রুমে ডেকে নেয়। র্যাগিংয়ের এক পর্যায়ে তারা বুয়েটের আবরারের মতো হত্যার হুমকি দেয়। সিনিয়রদের সিজিপিএ জানতে বলে, তারপরে হলের গেস্ট রুমে নিয়ে আদর আপ্যায়ন করতে চাই। এরপরে আমার মাকে শেষবারের মতো কল দিতে বলে এটাই শেষবারের মতো কল দে, কথা বলে নে। এরপরে হয়তো আর কথা না হতে পারে তো আর তোর মার থেকে মাপটাপ চেয়ে নে, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে মাফ করে দিও মা, এভাবে বলে ওনারা। আমি কল দিতে রাজি হই নাই। এর পরবর্তীতে ওনারা আমাকে বলে যে আবরার ফাহাদকে কীভাবে মারা হয়েছিল জানিস? আমি বলি জি ভাই, পিটিয়ে মারা হয়েছিল। যদি ওভাবে তোকে মারি তখন কি করবি? আমি তখন স্তব্ধ হয়েছিলাম, কথা বলতে পারি নাই। অভিযুক্ত শিক্ষার্থীদের হাত থেকে কোনো মতে রক্ষা পেয়ে ওই রাতেই রাবির প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন রকি। অভিযোগের পর এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী র্যাগিং শিকার এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করছে 2 ডিপার্টমেন্ট এবং আমরা প্রক্টরের এই 3 বিভাগ আমরা কাজ করছি এই বিষয়ে অনুসন্ধান করার জন্য। এবং আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি যে আমরা বর্তমান প্রশাসন আমরা চেষ্টা করছি এবং আমাদের এটাই থাকবে যে র্যাগিংয়ের শিকারে যদি কেউ সত্যিকার অর্থে দোষী সাব্যস্ত হয়, বিশ্ববিদ্যালয়ে যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুসারে কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে তাকে সর্বোচ্চ সাজা পেতেই হবে। অভিযুক্তরা মার্কেটিং বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী অন্তর্বিশ্বাস, একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল ও তার কয়েকজন সহযোগী। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাড়া দেননি। দর্শন বিভাগের চেয়ারম্যানের দাবি, এমন কোনো ঘটনা জানা নেই তার। আমরা আসলে এরকম অভিযোগ এখনও বিভাগে আসে নাই, আসলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব। এবং আমরা প্রথম দিন যখন ওরিয়েন্টেশন ক্লাস নিই তখনই আমরা বলে দিয়েছিলাম যে যদি কোনো কারণে কেউ র্যাগিং করে তোমরা আমাদের জানাবা, আমরা সেটা ব্যবস্থা নেব। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন র্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী। আমিন বাবু, যমুনা নিউজ। 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ 17 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। এর আগে গত 14 জানুয়ারি 285 শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। যেহেতু 2020 সালের নিয়োগ প্রক্রিয়া, তাই পূর্বের কোটার আলোকে অর্থাৎ 10% কোটার আলোকে 285 জনের নিয়োগ হবে। 90 দিনের মধ্যে সম্পন্ন করা হবে এই নিয়োগ প্রক্রিয়া। রায়ের বিরুদ্ধে আপিল না করে মানবাধিকারের দৃষ্টিতে দেখে দ্রুত বাস্তবায়ন এবং নিয়োগের আহ্বান জানিয়েছেন রিটকারীরা। এই যে 285 জন আমাদের পিটিশনার রয়েছে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৎকালীন সার্কুলার আলোকে যে 10% কোটা ছিল তার আলোকে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর এই রায়টি রায় পাওয়ার থেকে, যেহেতু কালকে এটা পাবলিশ হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে, 90 দিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিয়েছে।
বৈষম্য দূর করতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি ও বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ। এর আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি তাদের। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি স্কুলের শিক্ষকরা অফিসার হতে চায়, এতে শিক্ষার মান নিম্নমুখী হচ্ছে। তাদের নিয়োগ বিএনপি আমলে উল্লেখ করে বক্তারা বলেন, গত 17 বছর ধরে মাধ্যমিক শিক্ষা অফিসারদের বেতন বৃদ্ধি ও প্রমোশন হয়নি। এখনও আওয়ামী দোসররা সক্রিয় অভিযোগ করে সরকারি স্কুলের শিক্ষকদের স্কুলে পাঠিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারদের তাদের পদে বহাল করার দাবি জানানো হয়। অন্যথায় প্রতিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। গেল 8 মাসে ধর্ষণের শিকার হয়েছে 224 জন কন্যা শিশু। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। যৌন হয়রানি, উত্ত্যক্তকরণ ও নিপীড়ন রোধে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন নামে জরুরি ভিত্তিতে একটি আইন প্রণয়নের পরামর্শ দিয়েছে ফোরাম। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত শিশুদের উপর নির্যাতন ও সহিংসতার চিত্র পর্যবেক্ষণ করে ফোরাম। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করা হয় এই তথ্য। তারা জানান, গত 23 বছর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে 62,000-এর বেশি নারী ও শিশু সহায়তা পেয়েছে। মামলা হয়েছে মাত্র 19,441টি। এর মধ্যে মাত্র 3% ক্ষেত্রে রায় এবং সাজা কার্যকর হয়েছে 1%-এরও কম। আমাদের আইন বানানো দেয় সরকার, কিন্তু আইনের বানানোর জন্য পরে যে সেটার সাপোর্ট সার্ভিস, তার জন্য প্রশিক্ষণ, পুলিশের প্রশিক্ষণ, জাজদের প্রশিক্ষণ, তারপরে ভুক্তভোগীদের একটা প্রোটেকশন এবং ইমিডিয়েট তার সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু হয় না। ভারতের ওড়িশায় পুলিশ স্টেশনে অভিযোগ করতে গিয়ে রাতভর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী ও তার বাগদত্তা। এই ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। ভুক্তভোগী ওই নারী গণমাধ্যমকে জানান, ঘটনার দিন রাতে ইপটিজিংয়ের শিকার হন তিনি। এরপর থানায় অভিযোগ করতে গেলে উল্টো আটক করা হয় তাদের। 3 নারী সদস্য সহ 7 পুলিশ কর্মকর্তা নির্যাতন চালান তাদের উপর। ওই ঘটনার বর্ণনা দিয়ে আহত ভুক্তভোগী ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তোলপাড় শুরু হয় পুরো রাজ্যে। এই ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন সফররত চীনের 10 সদস্যের মেডিকেল টিম। সকাল 9:45টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ও আইসিইউতে চিকিৎসাধীন 20 জন গুরুতর আহতের চিকিৎসার খবর নেন তারা। এ সময় তারা ঢাকা মেডিকেলের চিকিৎসকদের চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, হাসপাতালের অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে আলোচনা করেন চীনের সফররত চিকিৎসকরা। প্রয়োজনে কোনো যন্ত্রপাতি আনতে হলে সেগুলো ঠিকভাবে সমন্বয় করা যাবে কিনা সেসব বিষয়েও জানতে চান চীনা চিকিৎসকরা। বিগত সরকারের শাসনামলে গায়েবী মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার। রিটে কমিশন গঠনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া গায়েবী মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। 5 আগস্ট হাতিরঝিলে শিশু হত্যা মামলায় নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জামিন ও শুনানি পরে জানানো হবে। 12 আগস্ট গুলশান থানায় বেলাল নামক এক ব্যক্তি বাদী হয়ে মামলা করে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান থেকে নিয়ে যাওয়া হয় রাফাত মজুমদার রিঙ্কুকে। ভোর থেকেই নির্মাতার আটকের খবরে থানা প্রাঙ্গণে জড়ো হন নাটক সংশ্লিষ্টরা। ঠিক কী কারণে তাকে আটক করা হয় জানার চেষ্টা করেন তারা, তবে থানা থেকে জানানো হয়নি সুনির্দিষ্ট কোনো কারণ। যদিও নির্মাতাদের কেউ কেউ জানান, বেশ আগেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রিঙ্কু, ছিল পদও, তবে কারো জন্য ক্ষতিকারক ছিলেন না তিনি। বাংলাদেশের আইনে নিষিদ্ধ ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটক রূপান্তর নির্মাণ করে বিতর্কিত হলেও ক্ষমা চেয়েছিলেন এই নির্মাতা। এটিও তার আটকের কারণ হতে পারে না বলে জানান তারা। তবে যে কারণেই হোক না কেন, দ্রুত আইনি প্রক্রিয়ায় সুষ্ঠু সমাধান চান তারা, চান নির্মাতার মুক্তি।
যেন কখনোই হত্যা করতে পারে না অ্যাটলিস্ট। আর আমরা চাই এটা দ্রুত সমাধান। আমরা মুক্তি চাই এবং যে কোনো মূল্যে অবিলম্বে মুক্তি চাই। যদি ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যেটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য হুমকি, তাহলে ওনার শাস্তি হবে। ভারতে আবারও শনাক্ত হয়েছে মাঙ্কি পক্স। দেশটির কেরালা রাজ্যে আক্রান্ত হয়েছে একজন। কেরালার মাল্লাপুরম জেলায় গেল সপ্তাহে এই রোগে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তিটি সম্প্রতি ফিরে এসেছেন দুবাই থেকে। এরপরই তার দেহে এমপক্সের উপসর্গ দেখা দেয়। আপাতত তাকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এই ঘটনার পর রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত ব্যক্তিটির পরিবারের সকল সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছে চিকিৎসকরা। জরুরি পর্যবেক্ষণ চলছে দুবাই ফেরত প্লেনে তার সাথে ভ্রমণ করা সকল সহযাত্রী ও ক্রুদের উপরও। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।